জিনপিং মোদির একটা এই গোপন বৈঠক বা একটা গোপন ছক, তার সঙ্গে পুতিনও রয়েছেন, মানে আমি ব্রিক্সের কথাই যদি বলি, কিংবা এসিওর যে সামিটটা রয়েছে চায়নার সঙ্গে, চায়নাতে সেখানে পুতিন আসবেন, ভারত আসবে, চীন আসবে, তিনটে দেশ কাছাকাছি আসবে, এই জায়গাগুলোতেই কি ট্রাম্প খানিকটা বেসামাল? দেখুন, নেলসন ম্যান্ডেলা মাডিবার একটা বিখ্যাত উক্তি আছে, তাতে উনি বলেছিলেন যে গভর্নমেন্ট ইজ নোন বাই ইটস অ্যাক্টিভিটি ডিউরিং ক্রাইসিস। মানে যখন খারাপ সময় আসবে তখন একটি গভর্নমেন্ট কীরকম কার্যপ্রণালীর মধ্যে দিয়ে নিজেদেরকে নিয়ে যায় এবং দেশের মানুষকে কিভাবে সেবা পৌঁছে দেয়, তার উপরে সেই গভর্নমেন্টের ফিউচার যেমন ডিপেন্ড করবে, তেমনি সেই গভর্নমেন্টের কোয়ালিটিটাও বুঝতে গেলে কিন্তু সেই জায়গাগুলোকে অ্যানালাইসিস করাটা প্রয়োজনীয়। সেই নিরিখে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বা সেই নিরিখে দাঁড়িয়ে পোস্ট কোভিড, যেটা আপনি দেখালেন এক্ষুনি আপনার গ্রাফিক্সের মাধ্যমে, সেই সময়টা যেভাবে কাজ করেছে ভারত সরকার, সেভাবে যেভাবে নিজের যে প্রবলেমসগুলো আছে যেভাবে তারা অ্যাড্রেস করেছে, নিজের দেশের মানুষের যে ক্ষয়ক্ষতিগুলোকে মিনিমাইজ করার চেষ্টা করেছে, সেই অ্যাটিটিউডটা, যেভাবে মূল্য বৃদ্ধিটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে, যেভাবে দ্রব্য মূল্যটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে, সেইটা কিন্তু একটা লং টার্ম মানসিকতাটাকে রিভিল করে। আর আপনি ব্রিক্স বলুন, আরআইসি বলুন, বিমস্টেক বলুন, বা যে কোনো আদার কনভেনশনাল স্ট্যাটাস বলুন যেখানে ইউএসএ নেই, সেই স্ট্যাটাসগুলোতে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, সেই স্ট্যাটাসগুলোতে সবকটা দেশের নিজের নিজের বক্তব্য রাখার যে পোডিয়ামটা আছে, সেখানে কিন্তু কোথাও গিয়ে বলা হয় না ইউ হ্যাভ টু টক ইন দিস ল্যাঙ্গুয়েজ। মানে হয় না কিছু কিছু এমন বন্ধুবান্ধব থাকে যার বাড়িতে আপনি যদি যান, আপনি 100 জনকে নেমন্তন্ন করলেও ওই কথা বলবে, আপনারা শুধু ওখানে গিয়ে মিষ্টি জল মিষ্টি খেয়ে বাড়ি চলে আসবেন। ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার একটা যে কাজকর্মগুলো অতি সম্প্রতি দেখা যাচ্ছে, চীনের সঙ্গে তো পাকিস্তানের একটা খুব ভালো সম্পর্ক ছিল, অল ওয়েদার অ্যালাই বলা যায়, সেখানে পাকিস্তানকে খুব কাছে নিয়ে আসার একটা চেষ্টা চলছে, এবং আসিম মুনির এই গত অপারেশন সিঁদুরের পর দুবার আমেরিকাতে চলে গেলেন। কোথাও কি আলাস্কায় যে বৈঠকটা হতে চলেছে সেই রকম একটা ছক কষে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প? কাকে কাছে টানার জন্য আলাস্কায়? রাশিয়াকে। নো নো নো, ইম্পসিবল। দেখুন, রাশিয়া ইজ নট পাকিস্তান আর রাশিয়া, মানে মানসিকতাতেই হয় না সেই জিনিসটা। দেখুন, রাশিয়াকে যদিও কাছে টানতে চায় না, আমি এক্সাম্পলটা দিলাম হচ্ছে যে চীনের সঙ্গে তো শত্রুতা আমেরিকার, চীনের বন্ধু পাকিস্তান, তাকে নিয়ে ফেলেছে কাছে। বুঝিয়ে দিচ্ছি, খুব সহজে বুঝিয়ে দিচ্ছি, বহু মানুষ বুঝতে সুবিধা হবে। মুখে সিগারেট নিয়ে আমরা লাইটার জ্বালিয়ে মুখের কাছে টেনে আনি, কারেক্ট? সেটা হচ্ছে সিগারেটটা জ্বালাবার জন্য। এবার কোনো চিতা জ্বলছে, সে আগুনটাকে আমি আমার জড়িয়ে ধরি না, ঠিক আছে, বা ওটা থেকে সিগারেটটা জ্বালাবার চেষ্টা করো, নিজেও জ্বলে যাওয়ার চান্স থাকে। তো এটা বোঝার চেষ্টা করবেন দয়া করে যে রাশিয়া ইজ নট আ স্মল লাইট, আর একটু ছোট আলো নয়, এটা দেশলাই কাঠি নয়। রাশিয়া ইজ রাশিয়া। রাশিয়া হচ্ছে এতটাই বৃহৎ একটা মাইন্ডসেট। আমি দেশ, রাষ্ট্র, মিলিটারি এসব কথায় যাব না, কনভেনশনাল কথায় যাব না, আমি বলছি রাশিয়া একটা মাইন্ডসেট, ঠিক আছে? তো রাশিয়ান আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি, এটা আমার ব্যক্তিগত উদাহরণ। আমি তখন কাতারে থাকি, একটা গ্লোবাল মিটিং হচ্ছে, ফর সাম রিজন গ্লোবাল মিটিং হচ্ছে, সেখানে একটা রুমের ভিতরে প্রায় 20-25টা এসি লাগানো ছিল, ঠিক আছে? 2টো এসি নন ফাংশনাল, বাকি 20টা এসি কিন্তু ঠিক আছে। এই যে গোটা মিটিংটা টোটাল 12 থেকে 20 মিনিট পিছিয়ে গেছিল, ইন্টারন্যাশনাল পোডিয়ামে 20 মিনিট পিছিয়ে যাওয়া মারাত্মক ব্যাপার। তা এটা যাই হোক, 20 মিনিট বাদে মিটিং হয়েছে, মিটিং করে আমরা বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পরে বললাম হোয়াট ইজ দ্য প্রবলেম? বলছে যে ওই সার্ভিস হেড ছিলেন, উনি যখন মিলিয়েছেন লিস্টটা, মিলিয়ে রেখেছেন 2টো এসি নন ফাংশনাল, যতক্ষণ নয় 2টো এসিকে ফাংশনাল করা হয়েছে মিটিংটা হয়নি। তাই আমি বললাম হোয়াট কাইন্ড অফ থিং ইজ, বিকজ ইন্ডিয়া এটা ভীষণ কমন, ইন্ডিয়া এসব কিছু ব্যাপারই না, চলো ভাই একটু দেখে নিয়ে এরকম একটা ব্যাপার চলে। তখন আমি বললাম হাউ ক্যান ইট হ্যাপেন? তখন বললো আরে দ্য সার্ভিস ম্যানেজার ওয়াজ আ রাশিয়ান। সো রাশিয়ান ইজ আ মাইন্ডসেট। হ্যাঁ, ইউ হ্যাভ টু হ্যাভ থিংস ডান। তোমাকে পুরোটা পারফেক্ট থাকবে ভাই, তবে আমি এগোবো, নাহলে আমি 5 আনা এগোবো। ডোনাল্ড ট্রাম্প তো G7 মিটিংয়েও একবার বলেছিলেন যে G7টা যদি G8 হয়ে যায়, পুতিন যদি চলে আসেন, তাহলে গ্রেট 8টা আরো বেটার হবে। আর বারবারই তো দলে টানার চেষ্টা করছেন। আমি বারবারই বলছি, আমি কেন জানি না ইদানিংকালে হয়তো বলতে না আন্তর্জাতিক সম্পর্ক বোঝাতে কখনো কখনো জাতীয় ব্যাপারগুলোকে উঠে আসে। আমার কেন, আপনারও হয়তো পরিচিত বহু এরকম প্রাক্তন মাছ বিক্রেতা আছে
যারা রেগে গেলে নানান রকম মুখ থেকে কথা বেরিয়ে আসে তাদের, সেরকম ধরনের মানে অযাচিত স্টেটমেন্টস করে বসেন। পরবর্তীকালে আবার কোনো একটা বিশেষ জায়গা থেকে একটা বিশেষ চাপ পড়লে সে মানুষটা লাইনে এসে রোদ্দুরে দাঁড়িয়ে থাকেন কোনো একটা বিশেষ জায়গায় প্রবেশপথ খোঁজার জন্য। কারেক্ট। পয়েন্টটা এটা বুঝতে হবে যে ডোনাল্ড ট্রাম্প ক্যান বি এ বিজনেসম্যান, অনেক বড় বড় কথা বলছে, বাট ক্রেমলিন ইজ এ টেম্পারেচার। একদম। ক্রেমলিন কিন্তু এটা এমন মানসিকতা যেখান থেকে ক্রেমলিন ওকে বুঝিয়ে দেবে, একটা সোজা কথায় বুঝিয়ে দেবে, দেখ ভাই আমি এই কাজগুলো করব, আমার এলাইরা কে কি কাজ করছে ডাজন্ট ম্যাটার টু ইউ, ইউ ডু ইউর বিজনেস, আই উইল ডু বিজনেস উইথ ইউ, বাট তুমি আমার কেন, তুমি কারোরই বাবা নও, তোমাকে এটা বুঝতে হবে। ইউ ক্যান বি অ্যান এলাই। তুমি ব্রিক্সে আসতে চাইছো, লেটস হ্যাভ এ ডিসকাশন। তুমি ব্রিক্সের ছাড়া অন্য কোথাও কোনো পোডিয়ামে বসতে চাইছো, লেটস হ্যাভ এ ডিসকাশন। বাট যদি অসভ্যতা করো, অসভ্যতার উত্তরে কি করতে হয় সেটা রাশিয়া খুব ভালো জানে। সুতরাং অ্যালাস্কা থিওরি সাকসেস হোক না হোক, আই নো ওয়ান থিং, যে এন্ড অফ দ্য ডে কেউ কিছু শিখুক না শিখুক, ইভেন আমরাও কিছু না শিখতে পারি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিছু একটা শিখে ফিরবেন, এইটুকুনি আমি শিওরলি বলে দিচ্ছি। ডোনাল্ড ট্রাম্প এই অপরচুনিটিটা উনার ছাড়া উচিত না। আমি একজন অত্যন্ত ক্ষুদ্র মানুষ হিসাবে বলছি, উনি ওখান থেকে কিছু একটা শিখে আসবেন। কারণ একটা রুমে আমেরিকানস আর রাশিয়ানসরা যদি বসে এবং রাশিয়ানসরা যদি বেরিয়ে আসে হাসতে হাসতে, তাহলে বুঝতে হবে যে তারপরে সাধারণত আমেরিকানসরা প্রেস কনফারেন্স করে না, এটা ডিপ্লোম্যাটিক ইতিহাস বলে। সো এটা আজকে থেকে না, নিক্সনের সময় থেকে চলছে। জিজ্ঞেস করার কারণটা হচ্ছে কারণ ডোনাল্ড ট্রাম্প তো মনে হচ্ছে খেই হারিয়ে ফেলছেন, মানে বিভিন্ন সময় তিনি খেই হারিয়ে ফেলছেন, খেলতে পারবে না। তার সেনেটের ভেতরে কি কি আলোচনা হচ্ছে সেটা আমরা শোনালাম, যে তারা নিজেরাই বলছেন সেখানে জবলেস প্রচুর মানুষ, ক্র্যাশ করে যেতে পারে মার্কেট, এবং ফেব্রুয়ারি মাস থেকে একটা দোলাচল চলছে। আরে ম্যাডাম, আমি পেট চালাতে কালীপুজোর প্রোগ্রামে গান, উত্তেজক গান গেয়ে লোকজনের থেকে সিটি হাততালি পেতে পারি, তাই বলে আমি এখন ভীমসেন যোশীর সাথে প্রোগ্রামে বসে পড়বো না। উনি গান গাইতে শুরু করলে আমি তো ধুলে মিশে যাব। উনি তো শাস্ত্রীয় সঙ্গীত, অনেক বড় পাবলিক, বুঝতে হবে ডিপ্লোমেসিটাকে গুলেছে একটা বাটিতে, গুলে সেটাকে একদম সুন্দর খেয়ে নিয়েছে। সেই দেশগুলোর নাম যদি প্রথম থেকে তালিকাভুক্ত করা হয়, তার প্রথম 3টে দেশের নাম হচ্ছে RIC। এটা পরিষ্কার বুঝে নিতে হবে। ইন্ডিয়া এবং চায়না। একটা প্রশ্ন এখানে ভীষণ জানতে ইচ্ছা করছে যে শুধুমাত্র তো ভারত নয়, ডোনাল্ড ট্রাম্প এরকম বিশ্বের অনেকগুলো দেশের উপর এরকম অনেক ট্যারিফ চাপিয়ে দিয়েছেন, চায়নার উপরও চাপিয়েছেন, কিন্তু তিনি ইমপ্লিমেন্টটা করতে পারছেন না। কেন করতে পারছেন না? তার দুটো কারণ। এক, অ্যাকর্ডিং টু ট্যারিফ ল বা যে কোনো ট্রেড ল, যেটা টেকনিক্যালিটি, সেটা হলো ন্যাশনাল সিকিউরিটি রিলেটেড না হলে ট্রাম্প ডাইরেক্ট ডিসিশন নিতে পারে না। মানে আমেরিকান প্রেসিডেন্ট ডাইরেক্ট ডিসিশন নিতে পারে না। बोल तो পাবলিক कुछ भी सकती है। সেকেন্ড জিনিস হচ্ছে যে বাকি ডিসিশনসগুলো আছে সেটা নিতে গেলে সেনেটের অ্যাপ্রুভাল নিতে হবে।